এটা হলো আমাদের এই টোটাল যে নন ওভেন আছে সেটার প্যানেল বোর্ড। ঠিক আছে, এটা হলো প্যানেল বোর্ড। এখান থেকে এসে ডাইরেক্ট সাব স্টেশন থেকে আসছে ডিবি বোর্ড। ডিবি মানে ডিস্ট্রিবিউশন, বিতে ডিস্ট্রিবিউশন, বিতে বোর্ড, এটা সেটা ডিস্ট্রিবিউশন বোর্ড। আর ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে নিচে আছে সার্কিট ব্রেকারের বা সুইচের একটা সারি, উপরে আছে সার্কিট ব্রেকারের বা সুইচের একটা সারি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেশিনকে আইডেন্টিফাই করার জন্য এখানে কার্ডিং লিখে রাখছি, মানে এটা অন করলে কার্ডিং চালু হবে। এটা হলো আমাদের অপারেটিং এন্ড মিক্সিং ইউনিট এটার জন্য। এটা হলো থার্মাল সাইড রোলিং ইউনিট। আমাদের থার্মাল সাইডে হেড স্ট্রোক আছে সেটা রোলিং ইউনিটের সুইচ। এটা হলো নিডল সাইডের যে হেড স্ট্রোক আছে সেটা রোলিং ইউনিট। এটা হলো কম্প্রেসার। আমাদের কম্প্রেসারটা যেখানে এটা এখানে আসছে এটার জন্য হলো কম্প্রেসার। ঠিক আছে, আর এটা হলো আমাদের এখানে যে ওভেনটা আছে সেটা সুইচ ওভেন। এখানে প্রায় অনেক ভোল্টের ওভেন। এখানে আমরা থার্মাল ওয়ার্ডিং এর জন্য যে ওভেনটা ব্যবহার করি সেটা প্রায় 3000 ওয়াটের। ঠিক আছে, 3000 ওয়াট, হ্যাঁ এটার জন্য। আর এটা হলো আমাদের নিডল পাঞ্চিং এর মেশিনের যে টোটাল যে সেটআপ সেটার জন্য। এটা হলো আমাদের মেন সুইচ। অন করে দিলাম মেন সুইচ। লোড ক্যালকুলেশন পড়াইছে না, 33,000 রিকোয়ারমেন্ট আর নর্মাল অন্যান্যগুলোর রিকোয়ারমেন্ট কি সেম হবে? ওটা থার্মাল বন্ডিং এর জন্য যেটা, সেটা ডাইরেক্ট ডিবি থেকে এক লাইনে করে দেওয়া আছে ওখানে যাওয়া। আর বাকি যেগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে এখানে ভিতরে সিস্টেম করা আছে। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে এটা হলো আমাদের কম্প্রেসার চালু হয়েছে। কম্প্রেসার আমাদের প্রয়োজনের জন্য আজকে লাগবে, এই জন্য চালু করে হাওয়া করে নিচ্ছি। কে কি বললো সেটা দেখার বিষয়। ঠিক আছে, এটা চলতে থাকে। আর এটা হলো আমাদের ডিবি বোর্ডের মধ্যে আমাদের অ্যাম্পিয়ার গুলো দেখাচ্ছে এখানে, আর এখানে ভোল্ট দেখাচ্ছে। কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার আছে সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, যদি কোনো কারণে এখানে রিকোয়ার্ড অ্যাম্পিয়ার এবং ভোল্ট নির্দিষ্ট লেভেলে না থাকে ডাইরেক্ট ট্রিপ করলে মিটিং চলবে না। আর এগুলো সবগুলো সার্কিট ব্রেকার টাইপ। ইন কেস অফ কোনো প্রবলেম ওকার হলে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা খুব কম। বিদ্যুৎ সংঘটিত কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করে সেই জন্য বন্ধ হবে, কিন্তু রোলিং কোনো জিনিসের ভিতরে হাত ঢুকে দিলে সেই জন্য বন্ধ হবে। এবার পোর্শন এবং সেফটি রিলেটেড ব্যাপারগুলো বলে রাখি। মেশিন যেহেতু আজকে চালাবো, সবাই নিরাপদ দূরত্ব অবস্থান করবেন। কিউরিসিটি থাকা ভালো, কিন্তু মেশিনের ভিতরে হাত দিয়ে কিউরিসিটি, ওই ধরনের কিউরিসিটির দরকার নেই। আবার বলেন, আমাদের এখানে 3 টাইপ র ম্যাটেরিয়ালস আমরা এখানে ফিডিং করি। এই যে পলিস্টার অ্যাক্রিলিক উইং কনভেয়ারের মধ্যে, তাহলে এখানে যে কনভেয়ারটা আছে সেটার মধ্যে পিএলসি সিস্টেমে আমরা এখানে ওয়েট দেখি। পিএলসি হলো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এখানে কতটুকু দিব সেই অনুযায়ী আমাদের এখানে কেজিতে সেটা দেখাবে। আমরা এখানে সাধারণত মেশিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী 25 কেজি র মেটেরিয়ালস দিয়ে থাকি। এটা ভ্যারি করে থার্মাল বন্ডিংয়ের জন্য এবং নিডল পাঞ্চিংয়ের জন্য আলাদা আলাদা ভ্যারি করে। ঠিক আছে, এই ধরনের র মেটেরিয়ালস আমরা এখানে ইউজ করি। প্রথম যেটা সেটা হলো ভার্জিন পলিস্টার 4 ডেনিয়ার। ভার্জিন পলিস্টার 4 ডেনিয়ার, ভার্জিন পলিস্টার 4 ডেনিয়ার। ঠিক আছে, আর এখানে যেটা আছে এটা হলো পিইটি পলিঅ্যাক্রিলিক। এটা হলো আমাদের 7 ডেনিয়ার। কত ডেনিয়ার? 7 ডেনিয়ার। ওটা অলসো পিইটি। এটা হলো 15 ডেনিয়ার। 7 and 15 ডেনিয়ার। আর ওটা হলো ভার্জিন পলিস্টার 4 ডেনিয়ার। তো এখানে আমরা যে পলিস্টারের যে টাপগুলো আছে যেগুলো ভার্জিন পলিস্টার, সেটাকে ওভাবে ওপেন করার প্রয়োজন হয় না, কিন্তু এগুলো কমপ্রেস করে বেল্ট তৈরি করা হয়েছে। এই যে একটার সাথে একটা লেগে আছে, আমরা যখন এখানে এটা দিব তখন সেটাকে ম্যানুয়ালি টাপগুলোকে ওপেন করে দিব। এখানে ওপেনার নেই, এখানে ওপেনার নাই। ওপেনার আছে, কিন্তু ম্যানুয়ালি যদি ওপেন করে নিই তাহলে ভালোভাবে ওপেন হবে। এখানে যে বিটার আছে, বিটারগুলোর সাথে বিটিং হলে ভালোভাবে ওপেন হবে। সেই শর্তে একটু ম্যানুয়ালি ওপেন করে দিই। ওপেন না করলেও সমস্যা নেই, কিন্তু ওপেন করে দিলে ভালো।
ঠিক আছে, এটা হলো আমাদের রিসাইকেলড পেট বোতল আছে না, আমরা যেটাতে পানি খাই, সফট ড্রিঙ্কস খাই, সেটাকে রিসাইকেল করে এটা তৈরি করা হয়েছে। রিসাইকেল করে যে চিপস করা হয়েছে, চিপসকে হিট এক্সট্রুডারে দিয়ে তারপরে আমাদের স্পিরিট দিয়ে এটাকে যেভাবে তৈরি করা দরকার সেভাবে করে আমরা এখানে চলে আসছি। এগুলো চায়না থেকে আসছে। ঠিক আছে, একটা বেলে 85 কেজি করে থাকে আমাদের মোটামুটি ফাইবার। এগুলো বাংলাদেশ হয় না? না, এটা বাংলাদেশে হয় না। তাহলে পানির বোতল আমরা চায়নায় পাঠাই? আমাদের পানির বোতল চায়নায় পাঠায় না। পানির বোতল যারা একটু বাইরে আছে তারা এটা কিনে নিয়ে বিক্রি করে। আমাদের ওই যে মোহাম্মদপুরের ওইদিকে আছে, তারপরে হলো সদরঘাটের ওইদিকে চায়না তারা ভালোভাবে পরিষ্কার করে তারা এভাবে চিপস তৈরি করে। চিপসগুলোকে ভালোভাবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ক্লিন করে সেগুলোকে কেজি হিসেবে দেশের বাইরে এক্সপোর্ট করে। ওখানে তারা হিট এক্সট্রুডারে দিয়ে যা যা করণীয় করে স্প্রেয়ার দিয়ে ফাইবার তৈরি করে। আমাদের ওরকম প্রজেক্ট নাই বর্তমানে। মানিকগঞ্জের এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি হয়েছে, ইচ্ছা করলে তোমরা ওখানে যেতে পারো, ভিজিট করতে পারো। যারা এই ধরনের ফাইবার তৈরি করার জন্য, ফাইবার তৈরি করে না, চিপস পর্যন্ত তারা যেতে পারে, পলিমার চিপস পর্যন্ত তৈরি করে। ওরা ব্লক আকারে পাঠাইতো, এরা চিপস আকারে পাঠায়, এতটুকুই পাঠায়। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের যে কনভেয়ার। এই কনভেয়ার একটা বিশেষ ধরনের, এই ইউনিটটা বিশেষ ধরনের। এখানে কনভেয়ার আছে যেটা এদিকে দেওয়ার পরে আমাদের মিক্সিং জোনের মধ্যে র মেটেরিয়ালগুলোকে পাঠাবে। আর এখানে র মেটেরিয়ালটার পাশাপাশি কতটুকু ওয়েট দিলাম সেটা এখানে দেখা যাবে, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট 25 কেজি। এখানে আমাদের যে কনভেয়ারটা আছে সেই কনভেয়ারের উপরে যখন 25 কেজি ম্যাটেরিয়াল আমরা দিব তখন কনভেয়ারটা রান হবে। 25 কেজি কম দিলে রান হবে না, অটো রান হয়ে যাবে। আর যদি বেশি দিই বেশি দিলে যাবে, সুইচ দিয়ে অন করে তখন যেতে হবে। মিনিমাম 25 কেজি। 25 কেজিতে সেট করছে, এটা আরো বেশিও করা যাবে, আরো কমও করা যাবে। তুমি যদি বলো 10 কেজিতে সেট করবা সেটা করতে ও আচ্ছা, সেটা এবার আরেকটা জিনিস বলে রাখি, থার্মাল বন্ডিং এর মধ্যে আমাদের যে সিস্টেম সেটা হলো এটা আপলোড করতে কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না। থার্মাল বন্ডিং এ কোনো কেমিক্যাল ইউজ করি না, জাস্ট ভার্জিন পলিস্টার যেটা সেটা মেল্ট হয়। মেল্ট হয়ে গিয়ে এটা এগুলোকে একটার সাথে একটা লাগিয়ে দেয়। বাইন্ডিংটা হয় আমাদের মূলত ভার্জিন পলিস্টার দিয়ে, যার জন্য যখন থার্মাল বন্ডেড ফেব্রিক তৈরি করব তখন ভার্জিন পলিস্টারের পরিমাণটা বেশি দিব। আর যখন নিডল পাঞ্চ তৈরি করব তখন জাস্ট সারফেস স্মুথনেস অথবা সারফেস ফিনিশিংয়ের জন্য আমরা ভার্জিন পলিস্টারটা দিব। ঠিক আছে, থার্মাল বন্ডিংয়ে তো আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, সেই ক্ষেত্রে পলিস্টার যেটা ভার্জিন পলিস্টার সেটা মেল্ট হয়ে বন্ডিং হয়। আর নিডল পাঞ্চিংয়ে যেহেতু মেকানিক্যাল বন্ডিং হয়, ফাইবার অ্যান্ড ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে আমরা ওখানে ভার্জিন পলিস্টারের পরিমাণটা কম দিই। আমরা এই মুহূর্তে যে লাইনটা দেখাবো সেটা হলো নিডল পাঞ্চিংয়ের লাইন। নিডল পাঞ্চিং লাইনের জন্য যে রিকোয়ারমেন্ট র মেটেরিয়াল সেটা সম্পর্কে বলে নিচ্ছি। নিডল পাঞ্চিংয়ের টোটাল ফাইবারের রিকোয়ারমেন্ট হলো 25 কেজি, সেক্ষেত্রে আমি ভার্জিন পলিস্টার দিব 5 কেজি। কত কেজি? 5 কেজি। 7 ডেনিয়ার যেটা সেটা দিব 15 কেজি। আর 15 ডেনিয়ার তো আরেকটা হলো 5 কেজি। 5 কেজি। টোটাল কত কেজি হলো? 25। গতকালকে আমরা এটা রান করছি এবং 25 কেজি র মেটেরিয়ালস এখানে সুন্দরভাবে ফাইবার টাপগুলো অন করে কনভেয়ারে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাবো সামনে। কোনো কিছুতে চাপ দিও না। এই চাপ দিলে বা কোনো কিছুতে দুর্ঘটনা যদি পতিত হয় কেউ সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। আমি আগে বলে রাখছি যে এখানে অনেক সেন্সিটিভ ব্যাপারগুলো আছে, মেশিনের জন্য না, তোমাদের হিউম্যান বডির জন্য বা হিউম্যানের জন্য অনেক হার্মফুল ব্যাপারগুলো এখানে রয়ে গেছে। এই জন্য সেফটি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, রোটেটিং কোনো ডিভাইসে হাত দেওয়া যাবে না, কোনো কিছু না জিজ্ঞেস করে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমাদের এদিকে আগে মেশিনটা দেখে নেই। কোনটা? বাকিটাও কালকে চালাইছি না, এদিকে আসো। এটা হলো ফটোটাইপ সেন্সর। এটা কি ফটোটাইপ সেন্সরের ওই জায়গার মধ্যে অ্যালাইনমেন্ট করা আছে ওই পাশে আরেকটা সেন্সরের সাথে। ইন কেস অফ যদি আমার এখানে বেশি পরিমাণে ফাইবার জমা হয়ে যায় তাহলে এই লেভেলের উপর আসলে এই সেন্সরটা ওই পাশে যে ডিটেক্টরটা আছে লাইটকে সে ডিটেক্ট করতে পারবে না, যার ফলে ডিটেক্ট না করার কারণে তাৎক্ষণিক কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওই যে ভিতরে মিটার আছে, ভিতরে লাইট আছে, এখানে সেন্সর আছে, মিটারগুলো দেখা ওই লাইট দুই সেন্সর পৌঁছালেই কনসেন্স করতে পারে। যখন বেশি হয়ে যাবে তখন লাইট আসতে পারবে না, অফ হয়ে যাবে।
দেখা যাচ্ছে বিটারগুলো দেখা যাচ্ছে, এবং একটা বিটারের টিপ আরেকটা বিটারের টিপের পজিশনে অল্টারনেট অবস্থায় আছে। যদি কোনো বিটারের টিপের মধ্যে কোনো ফাইবার লেগে যায় তাহলে অল্টারনেট বিটারের উপরে যে বিটারটা আছে সেটার যে টিপগুলো আছে সেটাকে খুলে দিবে। এবং এই বিটারের স্পিড ওখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিটার দ্বারা ফাইবারের টাপগুলোকে ওপেন করে দেয়। ওখানে যে আমার ওয়েইং কনভেয়ার আছে সেটার পরে এখানে আরেকটা ক্যারি কনভেয়ার আছে, ফাইবার ক্যারি কনভেয়ার, যেটা এই ফাইবারগুলোকে ক্যারি করে এখানে নিয়ে যায়। এখানে একটা ইনক্লাইন স্পাইক টাইপ কনভেয়ার আছে, ইনক্লাইন স্পাইক কনভেয়ার, স্পাইক ইনক্লাইন হেলানো একটা স্পাইক কনভেয়ার আছে। ওই যে দেখা যাচ্ছে এখানে, দেখো এখানে এই যে এটার মধ্যে স্পাইক আছে প্রত্যেকটার মধ্যে। ওদিকে মাপতে দেখো ভাই, দেখা যাচ্ছে এটা ওখান থেকে ফাইবারগুলো যখন বিটার ওপেন করে দিবে, বিটার ওপেন করে দেওয়ার পর সেই ফাইবারগুলোকে কনভেয়ারের মাধ্যমে উপরে নিয়ে আসবে। উপরে নিয়ে আসার পরে এখানে একটা ওপেনার আছে, এই ওপেনারটা ফাইবার টাপগুলোকে আবার বিট করবে, বিট করে এই যে ডেলিভারি মাউথ আছে সেখান দিয়ে এই কনভেয়ারের মধ্যে ফেলবে। ঠিক আছে, এই কনভেয়ার ফেলার পর এখানে আরেকটা স্পাইক রোলার আছে, এগুলো হলো স্পাইক। কাঠের হওয়ার কারণ আছে এখানে, আমরা যদি কাঠ ব্যবহার না করে যদি পলিস্টার বা অন্য মেটাল ইউজ করতাম হিট। এখানে আরেকটা ব্যাপার হলো কি, আমাদের এই যে এখানে ফাইবারগুলোর সাথে যখন রাবিং হবে কন্টিনিউয়াসলি তখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি প্রডিউস হয় তাহলে কাঠের উপর দিয়ে সেটা কি যাবে না, কাঠ কি পরিবাহী না অপরিবাহী? অপরিবাহী, যার জন্য এখানে করা হয়েছে। এখানে এটা হলো উডেড রোলার, এটাকে উডেড স্প্লিট রোলার বলে। স্প্লিট শব্দের অর্থ কি? মানে ভাগ করে দেয়, ভাগ করা, অথবা এটাকে উডেড কম্প্রেস রোলার বলে। স্বাভাবিকভাবে ওই ফাইবারগুলোকে ওখান থেকে যখন আমরা ডেলিভারি দিব তখন ফাইবারগুলোতে এভাবে তো প্লাফ অবস্থায় আছে, ফুলে অবস্থায় আছে। এই ফাইবারগুলোকে ফাইবারগুলোকে কম্প্রেস করবে হালকা, এটা হালকা চাপ দিয়ে এখানে দিয়ে দিবে। এই দেখো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে টোটাল একটা ইয়ে করা আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ব্লেডের মতো দেখা যাচ্ছে না? স্প্রোকেট রোলার দেখছি, স্প্রোকেট হুইল, স্প্রোকেট হুইল যেরকম দাঁত আছে না, দাঁতগুলো হলো খাড়া খাড়া, এটা এরকম স্প্রোকেটের লাইন এরকম শেপিং করা আছে। এটার যে দাঁত আছে নিচেরটা দাঁতের সাথে এটার দাঁত এভাবে মিলে আছে। ঠিক আছে, আমরা যখন মহিলাদের যখন চুল আঁচড়ানো হয়, এখন মহিলাদের চুল আঁচড়ানো দেখি এখান থেকে ফাইবারের একটা টাপটাও তো এই যে আমরা যদি এটাকে যদি এভাবে আঁচড়াতে থাকি, কন্টিনিউয়াসলি যদি এভাবে আঁচড়াতে থাকি তাহলে কি হবে? এটা থেকে ফাইবার সাথে কম্বের সাথে চলে আসবে, কিন্তু এটার মাথাকে যদি এভাবে চাপ দিয়ে এভাবে আঁচড়াই তাহলে কি হবে? আসবে না, কিন্তু স্ট্রেট হয়ে যাবে, ওপেন হবে। এখানে একটা মেটাল রোলার, নিচে আরেকটা মেটাল রোলার আছে, দুইটা মেটাল রোলার এখান থেকে ডেলিভারি কিন্তু ফাইবারের টাপগুলোকে এভাবে চাপ দিয়ে ধরে রাখে। আর এটা প্রতি মিনিটে 45 অথবা 50 রেভলিউশন দেয়। আর এটার মধ্যে থাকা যে স্পাইকগুলো আছে ওখানে গ্রিপ করে ধরে রাখা ফাইবারগুলোকে প্রপারলি ওপেন করে। ঠিক আছে, বুঝছি। এখানে আরেকটা টাইপের ওপেনিং হয়, যেটা হলো আমার স্পাইক রোলার এবং এখানে যে গ্রিপার রোলার আছে, মেটাল গ্রিপার রোলার, সেটা দ্বারা হয়ে থাকে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে ওপেনিং হলো ওখানে বিটারে, তার মানে এটা কিছু একটু স্লোলি ঘুরবে, তাই তো? এটা স্লোলি ঘুরবে, এটার গতির তুলনায় এটার গতি অনেক বেশি হবে। এটার গতি অনলি আমরা সাধারণত 15-এ রাখি। কততে? 15 রাখি, 45 অথবা 50-এ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝে গেছে এখানে? আচ্ছা, সরে যাও, তো সাউন্ড হবে। বেশি দিন লাস্টিং করবে না। ইউনুস ঠিক আছে, ইউনুস ভিডিও করতে। আচ্ছা, এটা তো এখানে এই প্রত্যেকটা মেটাল বক্সের সামনে প্রত্যেকটা এই যে এটা আছে, এটা হলো ব্লো লাইন। ইম্পেলার দেখছো? ইম্পেলার দেখছো কেউ? এটা সালাবো স্যার, এটা ওই চালাতে পারবো, মানে পুরোটা একসাথে চালাতে পারবো। যে ওখানে মোটরটা ভেঙে গেছিল, ওখানে মোটর এনে লাগাইছে, চালাতে লাগে ভাই শুনি তো আমার হিডেন পান্সের এই অনেক কাজ করবে, এই থেকে পুরো না হয়ে যাবে। ইম্পর্টেন্ট কথা সময়
সার্কিট পটেনশিয়াল আমরা এসে সার্ভিসিং এর আমরা ফার্স্ট ব্যাচ স্যার ফার্স্ট ব্যাচই অবস্থা নতুন মেশিন দিছে নষ্ট হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। নষ্ট বেশি দিছে, কমপ্লিটলি হ্যান্ড ওভার করে নাই, তো সেক্ষেত্রে তো বিভিন্ন সমস্যা হবেই। আর নতুন মেশিন যত বেশি নষ্ট হবে ততই তো সুযোগ বেশি। আমরা নষ্ট হলে তো শিখতে পারবো, তাই না? ইনটেক দিয়ে এগুলো নষ্ট হলো না, তাহলে কেমনে বুঝবো সমস্যা কোন জায়গায় হয়? এখানে এই যে বক্সের ভিতরে এই যে ব্লো লাইন আছে, এই ব্লো লাইনের এই যে পয়েন্টের মধ্যে একটা মোটর আছে, মোটরের সামনে একটা ইম্পেলার আছে। ইম্পেলার কি? ইম্পেলার মোটরের পানি তোলার ভিতরে যেটা ইম্পেলার থাকে সেই ইম্পেলারটা। এখানে মোটরটা এই যে ইম্পেলার, এটা হলো চেম্বার। ইম্পেলারের চেম্বারের সেন্টারে আমার এই ইম্পেলারটা আছে। আর ইম্পেলারটা যখন কন্টিনিউয়াসলি ঘুরে একটা ঘূর্ণন গতির তৈরি হবে, ঘূর্ণন গতির মাধ্যমে এখানে সেন্ট্রিফিউগ করে এই যে ফাইবারগুলোকে এদিক দিয়ে টান দিয়ে এই ব্লো লাইনের ভিতর দিয়ে সরাসরি ওখানে পাঠিয়ে দিবে। আর এই লাইনের ভিতরে বিভিন্ন পয়েন্টের মধ্যে এরকম ম্যাগনেট আছে। এই ম্যাগনেটগুলোর কাজ হলো ফরেন পার্ট বলতে মেটাল টাইপ ফরেন পার্ট যেগুলো আছে সেটার ভিতর দিয়ে যেন পাস হতে না পারে। ইন কেস অফ যদি কোনো মেটাল পার্ট এটার ভিতর দিয়ে ওখানে পাস হয়ে যায়, তাহলে কাটিং এ কয় ধরনের অ্যাকশন হয়? 4 বলো, সমীর বলো কি কি 4 ধরনের। হ্যাঁ বলো। স্টিপিং অ্যাকশন কোথায় হয়? স্ট্রিমিং অ্যাকশন ভিডিও নয় হয়, ফিড রোলার হয়। সেকেন্ড পজিশনে কোথায় হয়? সেকেন্ড কার্ডিং, কাটিং এ ফ্ল্যাট এবং সিলিন্ডারের মধ্যে, ফ্ল্যাট এবং ফ্ল্যাট এবং সিলিন্ডারের মধ্যে কোন অ্যাকশন হয়? ওখানে তো কার্ডিং এই যে কাটিং অ্যাকশন। না না ডপার এবং কার্ডিং সিলিন্ডারে ডফিং অ্যাকশন, ডপিং অ্যাকশন। এই যে এমন জায়গায় লাগাইলে এটার ভিতর দিয়ে পাস হয়, এটা বুঝছো? এখান থেকে আমরা আর কেউ যদি ইম্পেলার দেখতে আগ্রহী হয় আমি দেখাচ্ছি, দেখো দেখো এই যে ঘুরতেছে, একটু ওয়াইড অ্যাঙ্গেলে করতে ভালো লাগে। এই যে